ওরা নির্বাচন প্রত্যাখ্যান করছে, সুতরাং আপনাদের এক দলকে নিয়ে তো আমরা নির্বাচন একদলীয় নির্বাচন করতে পারি না হাসিনার মতো। তাহলে তো হাসিনার আমলে নির্বাচন, যেসব নির্বাচন কমিশন ওই রকিব ফকিব পাচাটা কুকুরগুলো আওয়াল টাওয়াল এরা যারা করেছে, এদের মতো তাহলে আমরাও হয়ে গেলাম। তারেক রহমান প্রধানমন্ত্রী যদি হতে চান, সেই প্রধানমন্ত্রী হওয়ার শখ আছে, কিন্তু উনি দেশে আসতে ওনার জীবনের নিরাপত্তা আছে কিনা সেটা নিয়ে লন্ডন বসে থাকবেন। এরকম নেতা হলে তো কোনোদিন নেতা হওয়া যাবে না, খেতা হওয়া যাবে, নেতা হওয়া যাবে না। সুতরাং আমি তারেক রহমানকে বলবো, যদি আপনি আপনার ওয়াইফকে পাঠিয়েছেন বাংলাদেশে, তার মানে আপনার ওয়াইফের জন্য আপনার কোনো স্নেহ ভালোবাসা নাই, যে আপনার বউ মরলে মরুক, কিছু আসা যায় না, আমি লন্ডনে থাকি। আমি একটা আপনার অনুষ্ঠানের মাধ্যমেই আমি একটা কথা বলি, জামাতকে একটা কথা বলি, শুনেন। যখন দেশে এই ধরনের গন্ডগোল শুরু হয়, যখন মানুষের মনের মাঝখানে মানুষের মন কেউ জয় করতে পারছে না, তখন সবচেয়ে ভালো কাজ হচ্ছে চুপ থাকা। আপনারা তো হুজুর মানুষ, নামাজ কালাম পড়েন, মাদ্রাসা পড়ে আসেন, কোরআন জানেন, ইসলাম জানেন, আপনারা কি এইটুকু বুঝেন না? এই সময় নীরবতা হচ্ছে অতি উত্তম। আপনারা চুপ করে থাকেন। আপনারা প্রয়োজনে যখন এনসিপির মধ্যে বিএনপির মাঝখানে ভুল বুঝাবুঝি হচ্ছে, আপনারা গিয়ে তাদেরকে, নেতাদেরকে ডেকে একসাথে একটা চায়ের দাওয়াত দেন, চায়ের দাওয়াত দিয়ে তাদের মাঝখানে ভুল বুঝাবুঝি কাটিয়ে দেন। আমি দেখছি সালাউদ্দিনকে আর নাহিদকে কোলাকুলি করতে। এসব শো আমার কাছে, এই যে ডক্টর ইউনূস ঘোষণা দিল ড্রোন হবে জুলাই, এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে লাখ ভেলকি লাখ। এগুলো করে ডক্টর ইউনূসও কিন্তু ওই হাসিনার দিকে চলে যাচ্ছে, লাখ ভেলকি লাখ। যেইভাবে দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ক্যামেরার সামনে জিলাপি বিতরণ করে যাচ্ছে, মিষ্টি বিতরণ করে যাচ্ছে সৈনিকদের মাঝখানে, এগুলো হচ্ছে সব কি বলে ওটাকে, মিডিয়া সার্কাস। আপনার যদি জিলাপি বিতরণের শখ থাকে, আপনার অন্য কিছু ক্যামেরায় আসার দরকার নেই, তো আপনি আড়ালে করেন এইসব নাটক। আর বাঙালিতে হচ্ছে হুজুকে তেলবাজ, চরিত্রের ভিতরে নোংরামি। একটু জিলাপি বিতরণ দেখলো, এরকম একটা ইতিহাসে কি কোনোদিন এরকম একটা দেখেছেন? এগুলা এই কারণে কিন্তু জাতের ভাগ্যের পরিবর্তন হয় না। এরা হচ্ছে হুজুগে, অথর্ব, মাথায় কোনো জ্ঞান নাই, কোনো চিন্তা শক্তি নাই, যা দেখে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে ছোটে, কানে হাত দিয়ে দেখে না। এখন আপনার কি মনে হচ্ছে নির্বাচনের দিকে যাবে? মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, দ্যাটস ফর শিওর। কেন নির্বাচন হবে না? আমি আগে দুইটা যুক্তি দিয়েছি। আমি কোভিডের কথা বলেছি, কোভিড টুভিড সব বাদ দিলাম। বিএনপি নির্বাচন চাইছে, কিন্তু এনসিপি সম্পূর্ণভাবে শক্তিশালী না হয়ে এনসিপি নির্বাচনে রাজি হবে না। জামাত এবং এনসিপি উভয় দলই বলে দিয়েছে আমরা সংস্কার ছাড়া নির্বাচনে যাব না। সুতরাং জামাত এবং এনসিপির মতো একটা বড় দুইটা দল যদি নির্বাচনে না যায়, বিএনপি একা নির্বাচনে গেলে মনে করেন কি ডক্টর ইউনূস নির্বাচন দিবে? নির্বাচন কমিশন বলবে ওরা নির্বাচন প্রত্যাখ্যান করছে, সুতরাং আপনাদের এক দলকে নিয়ে তো আমরা নির্বাচন একদলীয় নির্বাচন করতে পারি না হাসিনার মতো। তাহলে তো হাসিনার আমলে নির্বাচন, যেসব নির্বাচন কমিশন ওই রকিব ফকিব পাচাটা কুকুরগুলো আওয়াল টাওয়াল এরা যারা করেছে, এদের মতো তাহলে আমরাও হয়ে গেলাম। কারণ অ্যাটলিস্ট কমসে কম এই নির্বাচন কমিশনে আর কাউকে না চিনি, একজন মানুষকে চিনি, ঘনিষ্ঠভাবে চিনি, যিনি উনি ভালো মানুষ। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ফজল 18 BMA লং কোর্সে সোর্ড অফ অনার। উনি যেভাবে কমান্ড দিতেন পাসিং আউট প্যারেডে, উনার কাছে উনাকে অনুসরণ করে আমি পাসিং আউট প্যারেডে সেইভাবে কমান্ড দিতাম। আই হ্যাভ লটস অফ রেসপেক্ট অ্যান্ড রিগার্ড ফর হিম। কিন্তু উনার মতো একজন ভালো মানুষ আছে। যখন ওই কি বলে ইসকন, তারপরে এইসব ভারতীয় কোনো বিজেপি টাইপ মার্কা নিতে যায় ওই নির্বাচন কমিশনের কাছে, তখন আমি ওনাদের কাছে রিকোয়েস্ট পাঠাই, স্যার কি হচ্ছে এইগুলা দেখেন স্যার। এবং আমার সম্পূর্ণ বিশ্বাস ওনারা সদা সর্বত্র দেশের জনগণের স্বার্থ সবার আগে দেখবেন। নির্বাচন এক সময় হবেই, নির্বাচন হতে যতটুকু দেরি, এই সময়টাকে কাজে লাগাতে হবে সকল দলের। এবং বিশেষ করে আমি বিএনপিকে অনুরোধ করবো, এখনো যদি বিএনপির কারোর মাথায় মস্তিষ্ক থেকে থাকে আর মনের মাঝখানে বিন্দুমাত্র ভালো মানুষ থেকে থাকে, আমি তাদেরকে অনুরোধ করব যে দয়া করে নির্বাচনের আগে যতটুকুই সময় পাচ্ছেন, দিস ইজ ব্লেসিং ইন ডিসগাইজ, মানে যাকে বাংলায় কি বলে, সাপে বর নাকি বলে, যে এই সময়টাকে কাজে লাগান দলটাকে পুনর্গঠন করতে। দলের উপরে যে কালিমা এবং যেই সব লেগেছে, এটাকে দলটাকে কালিমা মুক্ত করেন। সবার আগে
বিএনপির যত বুড়াদুরা বদমাশগুলো আছে এগুলোকে বিদায় করেন। আর তারেক রহমানের প্রতি আমার অনুরোধ, বারবার বলেছি, আল্লাহর রাস্তায় দেশে ফেরত আসেন। দেশে ফেরত এসে এই এতিম ছেলে, বিএনপির এতিম ছেলে পেলেগুলো, আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় দেশে আসেন। দেশে এসে বিএনপির এইসব এতিম ছেলে পেলেগুলার কি বলে গার্ডিয়ানের দায়িত্ব নেন। যতদিন পর্যন্ত এই কাজ না করবেন, বিএনপি প্রতিদিন তত ধ্বংস হতে থাকবে। বিএনপির বিরুদ্ধে মানুষের ঘৃণা তত বেশি বাড়তে থাকবে। এখন আসি আপনার প্রশ্নে, তারেক রহমানের জন্য নিরাপদ কিনা? অত্যন্ত লজ্জাজনক। কারণ যখন জুলাই আগস্টে যেসব ছেলেপেলে, বাচ্চা ছেলেপেলে রাস্তায় নেমেছিল, সাই যখন হাত তুলে দিয়েছিল বুলেট নেওয়ার জন্য, সে তো কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করে ওখানে যায় নাই। তাকে 5,000 টাকা দেওয়া হবে হাসিনা পড়ে গেলে, সেই জন্যও কিন্তু সেখানে যায় নাই। সাইদের মতো একটা ছেলে, সে যদি বিনা স্বার্থে দেশ রক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিল, তার জীবনটাকে বাজি রেখে, তারেক রহমান আজকে যদি বিএনপি নির্বাচনে জয়ী হয়, তারেক রহমান প্রধানমন্ত্রী যদি হতে চান, সেই প্রধানমন্ত্রী হওয়ার শখ আছে, কিন্তু উনি দেশে আসতে ওনার জীবনের নিরাপত্তা আছে কিনা সেটা নিয়ে লন্ডন বসে থাকবেন। এরকম নেতা হলে তো কোনোদিন নেতা হওয়া যাবে না, খেতা হওয়া যাবে, নেতা হওয়া যাবে না। ওইসব চোর বদমাস তেলবাজদের আশেপাশে যারা তেল মারে, স্যার বা তারেক ভাই আপনি তো চ্যাম্পিয়ন, আপনার মতো নেতা একটা হয় না। যারা বালতি দিয়ে তেল ঢালে, তাদের তেল সারা জীবন খেতে থাকবেন, লন্ডনেই বুড়া হবেন, লন্ডনেই দাফন কাফন হবে, বাংলাদেশে আর আসতে পারবেন না। কারণ এই ভয় তো কোনোদিন যাবে না। কারণ যেই দেশের প্রতিবেশী ভারত, তার সবসময় এই কথাটা আমাকে আমার এক সিনিয়র বলেছিল, আমি কথাটা পাবলিকলি বলতে চাই না, তাও একটু বলতে হয়। আমার এক সিনিয়র বলেছিলেন এই কথাটা, আমাকে টেলিফোনে প্রাইভেটলি বলেছিলেন, যেই দেশের প্রতিবেশী ভারত, সেই দেশের মানুষকে সবসময় এক হাত সামনে রাখতে হবে যা কিছু করার, আর আরেক হাত সবসময় পিছনে রাখতে হবে ব্যাক সাইডটা কাভার দেওয়ার জন্য। বুঝাতে পারলাম কথাটা? হ্যাঁ। তারেক রহমান, বাংলাদেশ, ভারত যাদের প্রতিবেশী, এবং যেই বিএনপির ভিতরে ভারতীয় দালাল মির্জাফর এবং বাংলাদেশ ভরা মির্জাফর, সেখানে তারেক রহমানের তো এই মৃত্যুর আশঙ্কা সারা জীবন থাকবে। কিন্তু তারেক রহমানের ইমানের শক্তির উপর নির্ভর করে যে তাকে যখন আল্লাহ তাকে মৃত্যু রেখেছে, তার আগে তার মৃত্যু দেওয়ার, তাকে হত্যা করার ক্ষমতা কারণ নেই। কারণ আল্লাহ ছাড়া, আমি ইসলামিক রেফারেন্স টালতে চাই না, তাও বলছি যে আল্লাহ বহু সূরায়, বিশেষ করে সূরা বাকারাতে যুদ্ধের উদাহরণ দিতে গিয়ে, যারা যুদ্ধে ভয় পেয়ে অজুহাত টেনে যে যুদ্ধে গেলে নবীজির সাথে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গেলে তাদের জীবনের ক্ষতি হতে পারে, মরে যেতে পারে, এবং যারা যুদ্ধের সময় ফেরার সময় যারা হাসতো, আহতদেরকে দেখে বলতো যে তোমরা যদি আমাদের কথা শুনতা, যুদ্ধে না যেতে, তাহলে আহত হইতা না। আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআনে বলেছেন, ওদেরকে বলে দাও, ওরা যদি ঘরেও বসে থাকে, মৃত্যু যখন অবধারিত তখন মৃত্যু আসবেই। সুতরাং তারেক রহমান লন্ডনে বসে থাকলেও মরবে যখন মৃত্যু থাকবে। সুতরাং এই যে গোল্ডেন টাইমটা নষ্ট করছে, মনে রাখতে হবে প্রতি এক সপ্তাহে কিন্তু তারেক রহমান এক সপ্তাহ বয়স্ক হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে। ওনার কিন্তু ক্যাপাসিটি এক সপ্তাহ কমে যাচ্ছে, বাড়ছে না। মানে দলেরও তো ক্ষতি, দলের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, দলের ক্ষতি হচ্ছে, দল তো শেষ প্রায়। কারণ দল যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, দলের ভিতরে যেরকম রাজাকার বাটপার ভারতীয় র ঢুকেছে, তারেক রহমানের অনুপস্থিতিতে এটা আরো দেশ একদম অলরেডি কিন্তু ক্যান্সার ধরে গেছে দলের মাঝখানে। তারেক রহমান লন্ডনে বসে, উনি যদি জীবনের আশঙ্কায় বসে থাকেন, হি ইজ ডুইং ইট রং। বিকজ আপনি প্রধানমন্ত্রী, দেশের নেতৃত্ব নিতে চান, কিন্তু জীবনের ভয় পান। আপনার বাবা মরেছেন না, আপনি 100 বছর হয়ে রাজনীতিতে ভয়ে লন্ডনে বসতে, মরতে তো হবেই। when it is our time, it is our time. সুতরাং আমি তারেক রহমানকে বলবো, যদি আপনি আপনার ওয়াইফকে পাঠিয়েছেন বাংলাদেশে, তার মানে আপনার ওয়াইফের জন্য আপনার কোনো স্নেহ ভালোবাসা নাই, যে আপনার বউ মরলে মরুক, কিছু আসা যায় না। আমি লন্ডনে থাকি, যেই স্বামী তার বউকে ভালোবাসে, কোনো স্বামী স্বামী যেমন বরং যাবে আগে, আমি যাই দেখে আসি, তারপরে তুমি যেও। বউ সন্তানকে, সত্যিকার একটা পুরুষ তার ওয়াইফ এবং স্ত্রীকে নিরাপদ স্থানে রেখে বলবে আমি যাচ্ছি, আমি আগে যাই দেখি পরিস্থিতি, তারপরে আমি বললে তোমরা এসো, তার আগে এসো না। উনি আগে পাঠিয়ে দিয়েছেন ওয়াইফকে। আল্লাহর রাস্তায় হাত জোর করে জনগণের কাছে আমার বলার আছে, আল্লাহর রাস্তায় আপনারা
হুজুগ হওয়া বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনের পাশে দাঁড়ান, আল্লাহর ওয়াস্তে নিজেদের মাঝখানে মারামারি কাটাকাটি বন্ধ করেন, দেখবেন বাংলাদেশে সবকিছু শান্তিপূর্ণ হয়ে গেছে। নির্বাচন শান্তিতে হবে, বাংলাদেশে একটা দেশপ্রেমিক সরকার আসবে। আপনারা যখন একত্র থাকবেন তখন দেশের বিরুদ্ধে যাওয়ার, ভারতের পক্ষে গিয়ে দেশের বিরুদ্ধে কাজ করার কোনো শক্তি কোনো রাজনৈতিক দলের আর হবে না। আল্লাহর রাস্তা আপনারা একত্র থাকেন। ছাত্ররা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বেরোচ্ছ, তোমরা অশ্লীল গালিগালাজ না করে কোনো ব্যক্তির বিরুদ্ধে দেশের ভিতরে এই কালচারটা বন্ধ করে তোমরা তোমাদের পড়াশোনা করো। পড়াশোনা করে, কারণ তোমাদের মনে রাখতে হবে, তোমরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হও, তোমরা যদি সবাই রাজনীতিতে জয়েন করে যাও, দেশটা শেষ, ধ্বংস হয়ে যাবে। এটাই ভারত চায় যেন তোমরা রাজনীতিতে প্রবেশ করো। তোমরা যারা রাজনীতি তোমাদের মনে রেখো, রাজনীতি কিন্তু তোমাদের প্রফেশন না। রাজনীতি হচ্ছে তোমাদের একটা সার্ভিস দেশের জন্য। এই সার্ভিস থেকে তোমরা পয়সা আশা করতে পারো না। এই সার্ভিসের পাশাপাশি তোমাদের নিজস্ব আরেকটা প্রফেশন থাকতে পারে। তুমি ডাক্তার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি যে কোনো কিছু হতে পারো প্রফেশন, সেটা দিয়ে পয়সা উপার্জন করো। তুমি তোমার ডাক্তারের চেম্বারসে যাও, তোমার একটা অফিস থাকুক, কাজ করো। তার মাঝে মাঝে তুমি এমপি হও, মিনিস্টার হও। যখন তুমি একটা সরকারি পদ পাবে তখন তুমি সেটা সার্ভিস এবং প্রফেশন হতে পারে, বেতন যা পাও পাও। কিন্তু তোমরা যারা আজকে মনে করেছো যে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করলাম আর জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলাম, রাস্তার পোকামাকড় হয়ে মরবে। তোমার সন্তান স্ত্রীরা রাস্তার পোকামাকড় হয়ে মরবে, জীবনে কিচ্ছু করতে পারবে না। আমার কথাটা যদি মনে না রাখো, না আর শোনো, তোমরা পড়াশোনায় ফেরত যাও। যদি এনসিপিতে থাকতে চাও, রাজনীতি করো, কিন্তু পড়াশোনা ছেড়ো না। তোমার মা বাবা সারাটা জীবন স্যাক্রিফাইস করে তোমাদেরকে পড়াশোনা করিয়েছে যেন তোমরা কিছু একটা হয়ে দেশের মুখ উজ্জ্বল করো, নিজের পরিবারের মুখ উজ্জ্বল করো এবং নিজের পায়ে দাঁড়াতে পারো। তোমরা কিন্তু এইসব রাজনীতি করে জীবনে কিচ্ছু করতে পারবে না। আজকে বড় বড় চ্যাম্পিয়ন হবে রাস্তায় মিছিল করে, কালকে কিন্তু গুলি খেয়ে নয় চাকু খেয়ে মারা যাবে। আর নয়তো দেখবে তোমাকে ছেড়ে সবাই নেতা নেত্রী হয়ে গেছে, মন্ত্রী মিনিস্টার, তোমাকে কেউ দেখে নাই। তখন তুমি পড়াশোনাও করো নাই, অশিক্ষিত, বেকার, জীবনে কিচ্ছু কাজে আসবে না। আর টেক কেয়ার অফ ইয়োরসেলফ, আগে নিজের দেখাশোনা করো। এটাই আমি বলতে চাই, কারণ এই জাতির চরিত্র ঠিক না হলে এই দেশের ভাগ্য কোনোদিন বদলাবে না।